হ্যালো স্টুডেন্টস, ক্লাস 9-এ তোমাদের আজকে ফার্স্ট ক্লাস ইতিহাসের। তো ইতিহাসের ক্লাস বললেই, ইতিহাস জিনিসটা বললে পরেই আমরা প্রচন্ড ঘেন্না করি। মানে ইতিহাস কেন পড়তে হয়, এত সাল, এত ইনফরমেশন, এত ডেটা কেন পড়তে হয়, কি জন্য পড়তে হয়, ভালো লাগে না। বাট সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি আমরা ইতিহাসটাকে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাবো ইতিহাস কিন্তু অ্যাকচুয়ালি অনেক ইন্টারেস্টিং। তো তোমাদের জন্য ইতিহাস পড়াবো এটা বলবো না, ইতিহাসটাকে যতটা ইন্টারেস্টিং তোমাদের জন্য করে আনা যায়, হ্যাঁ অবভিয়াসলি তার সাথে আমরা বিভিন্ন কোয়েশ্চেন প্র্যাকটিস করব, তার সাথে আমরা লেখা প্র্যাকটিস করব, যাতে আমাদের লেখনীটা ধীরে ধীরে সুন্দর করে গঠন হয়ে ওঠে। তো ইতিহাসের ফার্স্ট চ্যাপ্টার যদি আমরা দেখি, ক্লাস 9-এর বইতে আমরা দেখতে পাবো হচ্ছে ফরাসি বিপ্লব। কিন্তু ফরাসি বিপ্লবের আগে রয়েছে প্রাক কথন, অর্থাৎ ফরাসি যে বিপ্লব হচ্ছে বা একটা আন্দোলন হচ্ছে, তার আগে কি কি ঘটছে আমাদের ইউরোপে, এবং সেই কারণে যে বিপ্লবটা ঘটতে বাধ্য হচ্ছে, তো কি কি জিনিস ঘটেছে সেগুলো আমরা আগে দেখে নেব ওয়ান বাই ওয়ান। তো ফার্স্ট যদি আমরা বলি যে এই চ্যাপ্টারে কি কি টপিক আমাদেরকে পড়তে হবে, সব সময় আমরা আগে দেখব যে আমরা কি কি টপিক পড়ব, তারপরে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব এবং সেগুলোকে বুঝবো। তাহলে ফার্স্ট আমরা চলে আসি ইউরোপের সমাজ ও রাজনৈতিক বিবর্তন, তারপরে চলে আসবে নবজাগরণ ও মানবতাবাদ, দেন চলে আসবে আমাদের আবিষ্কারের যুগ, আধুনিক রাষ্ট্রের প্রাথমিক উদ্ভব, চূড়ান্ত রাজতন্ত্রের সংকট। এটা হলো এখান থেকে, অর্থাৎ যুক্তিবাদের যুগের সূচনা হবে। আর সেইখান থেকেই আসবে কিন্তু ফরাসি বিপ্লব, অর্থাৎ কিভাবে সমাজ এবং রাজনৈতিক বিবর্তন ঘটছে, নবজাগরণ ঘটছে মানুষের মধ্যে, মানুষ মানবতাবাদ নিয়ে কথা বলছে, বিভিন্ন রকম জিনিসপত্র আবিষ্কার হচ্ছে, এবং আলটিমেটলি মানুষ কি হচ্ছে, যুক্তিবাদের যুগে চলে যাচ্ছে। তাহলে যখন প্রথম আমি দেখব, তাহলে ইউরোপের সমাজ এবং রাজনৈতিক বিবর্তন কিরকম হচ্ছে, তো ইউরোপের সমাজটা কিরকম ছিল আর কিরকম হচ্ছে সেটা আমাদের আগে এক এক করে বুঝতে হবে। ফার্স্ট দেখো, দুটো টার্মের সাথে আমরা পরিচিত হব। প্রথম টার্মটা হচ্ছে সামন্ততান্ত্রিক বা সামন্ততন্ত্র, এবং পরবর্তীকালে যে টার্মটার সাথে আমরা পরিচিত হব সেটা হচ্ছে এই পুঁজিবাদী বা পুঁজিবাদ। সামন্ততন্ত্র এবং পুঁজিবাদ, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি, এবং কিভাবে সামন্ততন্ত্র থেকে জিনিসটা পুঁজিবাদের দিকে যাচ্ছে সেটাও আমরা দেখব। তাহলে প্রথম দেখবো হচ্ছে একদম মধ্যযুগের যে ইউরোপ, সেটা কিন্তু ছিল সামন্ততান্ত্রিক। এবার সামন্তরা কিরকম ছিল, সামন্তরা রাজার, ধরো এই একজন রাজা আছে, রাজার আন্ডারে বেশ তার জমিগুলোকে, রাজার যে জমি জমা আছে সেগুলোকে ভাগ করে দেওয়া থাকতো বিভিন্ন সামন্তদের মধ্যে। তো এই সামন্তরা বিভিন্ন ম্যানরের সাহায্য নিত, ম্যানর বা ভূমিদাসদের সাহায্য নিত ওই জায়গাগুলোকে চাষাবাদ করাতে, এবং সেখান থেকে কিছুটা অংশ তারা রাজাকে দিত, বাদ বাকি টাকা হচ্ছে তারা উপার্জন করতো, এক্সট্রা যে টাকাটা প্রফিট বলতে পারো, ঠিক আছে। এবং সেইটা দিয়ে তারা নিজেদের একটা সেনাবাহিনী রক্ষণাবেক্ষণ করতো, যখন রাজার প্রয়োজন পড়তো সেই সেনাবাহিনীগুলো আবার রাজাকে হেল্পের জন্য পাঠানো হতো। এটা ছিল হচ্ছে মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক ব্যবস্থা। এবার এই জায়গা থেকে আমরা দেখব যে কিভাবে সামন্ততন্ত্র থেকে আমরা পুঁজিবাদী দিকে চলে যাচ্ছি। অর্থাৎ পুঁজিবাদ কখন আসবে, যখন পুঁজি থাকবে, পুঁজি অর্থাৎ টাকা। মানে হচ্ছে যে এই যে ভূমিদাসদের কথা বলা হচ্ছে, এদের কিন্তু কোনো স্যালারি বা দিনমজুরি কিছু দেওয়া হতো না। পুঁজিবাদী প্রথা আসার পর থেকে কি করছে, বিভিন্ন আবিষ্কারের মাধ্যমে বড় বড় কলকারখানা তৈরি হচ্ছে, এখানে লোকেরা গিয়ে কাজ করছে, ঠিক আছে, এখানে লোকেরা গিয়ে কাজ করছে, তারা দিন মজুরি পাচ্ছে, কিন্তু সেই দিন মজুরিটা খুবই সামান্য হচ্ছে, কিন্তু সেখান থেকে পুঁজিপতিরা প্রচুর টাকা প্রফিট করে নিয়ে বেরিয়ে যাচ্ছে। এই যে মুনাফা ওরা অর্জন করছে, সেই টাকা ওরা বিভিন্ন কর হিসেবে রাজাকে দিচ্ছে, ঠিক আছে, রাজা বা সম্রাট যে থাকছে তাকে দিচ্ছে। অর্থাৎ এই যে সময়কাল, এই সময়কালে দেখা যাচ্ছে রাজার হাতে অর্থ আসছে, তো রাজা সেই টাকা পয়সা দিয়ে ডাইরেক্টলি তার সেনাবাহিনীকে ম্যানেজ করতে পারছে, কোনো সামন্তের প্রয়োজন পড়ছে না। অর্থাৎ সামন্ততান্ত্রিক প্রথা থেকে জিনিসটা ট্রান্সফার হয়ে যাবে পুঁজিবাদী প্রথা, অর্থাৎ মধ্যবর্তী সময়কালে বর্তমান রূপান্তরের যে পর্বটা, অর্থাৎ সামন্ত প্রথা থেকে পুঁজিবাদী অর্থনীতি, এই যেখানে যে ট্রান্সফারটা হলো, এটার জন্য প্রায় 300 বছর সময় লেগে গেছে, ঠিক আছে। এই যে সময়টা লাগলো, এটাকেই আমরা বলছি বিবর্তনের যুগ, বিবর্তন বা চেঞ্জ। ওকে, তাহলে এই অবধি আশা করছি আমরা বুঝতে পারলাম। তাহলে মেইন পড়ার বিষয়বস্তু কি, সামন্ততান্ত্রিক প্রথা থেকে কিভাবে আমরা পুঁজিবাদী অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছি, ঠিক আছে। আরো একটা সমস্যা যেটা এই সময় চলছিল সেটা হচ্ছে যে আলটিমেট ক্ষমতা বা আলটিমেট শক্তি কার হাতে,
পোপের হাতে নাকি সম্রাটের হাতে? তো পোপ এবং সম্রাটের মধ্যে যে দ্বন্দ্ব, এটাকে আমরা বলছি রোমান সাম্রাজ্য, অর্থাৎ তখনকার ইউরোপের বেশিরভাগ জায়গা এই রোমান সাম্রাজ্যের দখলে ছিল। এই রোমান সাম্রাজ্যের মধ্যে পোপ এবং সম্রাট কার ক্ষমতা বেশি, তার জন্য এই দুজনের মধ্যে কিন্তু সংঘাত লেগে থাকতো। পোপ হলেন খ্রিস্টান জগতে ধর্মগুরু এবং রোমান যে চার্চ তার বিশপ, এবং তিনি আধ্যাত্মিক জগতের অধীশ্বর। ঠিক আছে, অর্থাৎ ধর্মীয় ক্ষেত্রে সে সব থেকে হেড হলো সে পোপ, অর্থাৎ পোপ হলেন খ্রিস্টান জগতের ধর্মগুরু। এটা মাথায় রাখবে, এটা 1 নম্বরে কোয়েশ্চেন হিসেবে আসতে পারে। পৃথিবীর সমস্ত খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষেরা তাকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ হয়। আর অন্যদিকে সম্রাট কি? সম্রাট হলেন কোনো একটা পার্টিকুলার সাম্রাজ্য, তার হেড। ঠিক আছে, তিনি তার দেশ বা সাম্রাজ্যকে শাসন করেন এবং মানুষের জাগতিক কল্যাণ সাধন করা তার কাজ। মানুষের জাগতিক কল্যাণ সাধন করার কথা বলছে, বাট সম্রাট অ্যাকচুয়ালি নিজের কল্যাণ সাধনই করতেন শুধুমাত্র। অর্থাৎ অর্থনীতিকে দেখা, সেনাবাহিনীকে দেখা, তার ভেতরের অন্দরে শাসন কার্য ঠিকঠাকভাবে পরিচালনা করা, এটাই ছিল হচ্ছে একজন সম্রাটের কাজ। এবার আমরা চলে যাই হচ্ছে সম্রাট এবং পোপের দ্বন্দ্ব কোথার থেকে শুরু হচ্ছে। অর্থাৎ কখনো না কখনো গিয়ে দেখা যাবে যে সম্রাটের উপরে গিয়ে পোপ কথা বলছে এবং তারপর থেকেই শুরু হবে কিন্তু সম্রাট এবং পোপের দ্বন্দ্ব। কোথা থেকে শুরু হচ্ছে দেখি, মধ্যযুগে রোমান সম্রাট বনাম পোপ, অর্থাৎ রোমান সাম্রাজ্য বনাম পোপ তন্ত্রের মধ্যে কার ক্ষমতা বেশি, এই প্রশ্ন দ্বন্দ্ব শুরু হয়ে যায়। প্রথম দিকে সম্রাটের ক্ষমতা বেশি ছিল, সম্রাট সবকিছুকে কন্ট্রোল করছিল। ধীরে ধীরে যখন ধর্মীয় বিশ্বাস মানুষকে কন্ট্রোল করতে শুরু করলো, তখন পোপ বা বিশপরা, বিশপ হচ্ছে বিভিন্ন যে চার্চগুলো থাকতো তার যে হেডরা, ঠিক আছে, তারা ছিলেন হচ্ছে আজ্ঞাবহ, অর্থাৎ ভগবানের আজ্ঞাবহ হিসাবে বা গড এর আজ্ঞাবহ হিসাবে ছিলেন হচ্ছে পোপরা। কিন্তু পোপ তৃতীয় লিও, দেখো ভালো করে, 795 থেকে 816 সাল মনে রাখার আপাতত প্রয়োজন নেই। পোপ তৃতীয় লিওর সময় পোপের গুরুত্ব বৃদ্ধি পায়। কিভাবে বৃদ্ধি পাচ্ছে দেখো, 800 খ্রিস্টাব্দে সর্বপ্রথম পোপের অনুমোদন লাভ করছে। কিভাবে? যে ওখানকার অর্থাৎ ফ্রাঙ্ক বংশীয় রাজা শার্লেমানকে পবিত্র রোমান সম্রাটের পদ দিয়েছিলেন পোপ। পোপ তাকে পবিত্র রোমান সম্রাট বলছেন, অর্থাৎ পোপ তাকে দিচ্ছেন, মানে পোপের জায়গা কিন্তু তার উপরে। পোপ তাকে মুকুট পরিয়ে দিচ্ছেন, মানে পোপের জায়গা তার উপরে। এতে পোপ তন্ত্রের মর্যাদা এবং ক্ষমতা ব্যাপক বৃদ্ধি পেয়েছিল এবং তারপর থেকেই পোপ এবং রোমান সাম্রাজ্যের মধ্যে সম্পর্কে নানা রকম ঘাত প্রতিঘাত চলতে থাকে। এবার যখনই পোপ ওকে আর কি পবিত্র রোমান সম্রাট বললো, তার পরবর্তী যে সম্রাটরা আসবে তাদেরকেও ওই পোপই আর কি আনবে, রাজ্যাভিষেক করাবে। তো সেই জায়গা থেকে পোপ কখনো বলবে আমি বড়, ওদিক থেকে সম্রাট কোনো না কোনো সম্রাট বলতে চাইবে যে আমি বড়। যেমন ফ্রাঙ্ক বংশীয় রাজা তৃতীয় হেনরির আমলে সর্বপ্রথম এই দ্বন্দ্বটা খুব ভালোভাবে শুরু হয়। অর্থাৎ পোপ এক কথা বলছে, হেনরি আরেক কথা বলছে। পোপ এবং সম্রাটের মধ্যে পারস্পরিক ক্ষমতা বৃদ্ধির বিষয়টি ছিল হচ্ছে দ্বন্দ্বের মূল বিষয়বস্তু। তৃতীয় হেনরি সম্রাটের ক্ষমতাকে পোপের ক্ষমতার ঊর্ধ্বে রাখতে চেয়েছিলেন এবং কিছু সময়ের জন্য তিনি এটাতে সফল হয়েছিলেন। এবং কিন্তু তারপরে যখন জার্মানির উপর তিনি ক্ষমতা বিস্তার করার চেষ্টা করেন, সেখানে কিন্তু তিনি বিশেষভাবে ক্ষুণ্ণ হন এবং সাধারণ মানুষ কিন্তু পোপকে বেশি বিশ্বাস করতে শুরু করে সম্রাটের তুলনায়। ওকে, নেক্সট চলে আসি তৃতীয় হেনরির পর। দেখো হেনরি যে নামগুলো আসবে আমরা দেখব, সেগুলো হচ্ছে বেসিক্যালি রাজাদের নাম। গ্রেগরি যে নামটা আসবে সেটা হচ্ছে পোপের নাম। ঠিক আছে, এগুলো বেসিক্যালি ওদের সারনেম থাকতো, তার জন্য এরা সবাই হেনরি আর কি। তো তৃতীয় হেনরির মৃত্যুর পর তার উত্তরাধিকারী হবে চতুর্থ হেনরি। চতুর্থ হেনরির আমলে এই পোপ সম্রাট বিরোধ কিন্তু চরম পর্যায়ে উপনীত হয় এবং পোপ যিনি ছিলেন সপ্তম গ্রেগরি, তিনি পোপ তন্ত্রকে রাষ্ট্রীয় শক্তির ঊর্ধ্বে তুলে নিতে, একদিকে হচ্ছে বাবা ভালো করে বুঝিয়ে গেছে, তৃতীয় হেনরি ভালো করে বুঝিয়ে গেছে চতুর্থ হেনরিকে, দেখ বাবা পোপ তন্ত্রকে কিন্তু মাথায় চড়তে দিবি না। কিন্তু সেই সময় যে পোপ ছিল সপ্তম গ্রেগরি, সে বলছে না, পোপরাই সবার উপরে। এই জন্য তিনি সম্রাটের অধিকার নস্যাৎ করেন এবং সম্রাটের অনুকরণে সম্রাট যেরকম ভাবে মন্ত্রিসভা রাখছে ঠিক সেম ভাবে নিজের একটা মন্ত্রণা পরিষদ গঠন করেন। এমনকি আইন প্রণয়ন কিরকম হবে, পোশাক পরিচ্ছদ কিরকম হবে, মুকুট কিরকম হবে, প্রতি ক্ষেত্রেই সপ্তম গ্রেগরি সম্রাটকে ছাপিয়ে যেতে চেষ্টা করেন এবং 1075 খ্রিস্টাব্দে, ভালো করে মনে রাখবে, ডিক্টেটার্স পাপি বা পুপের নির্দেশনামা উনি কিন্তু জারি করেছিলেন।
অর্থাৎ পোপের নির্দেশনামা জারি করেছিল, মানে পোপ বলে দিচ্ছে এইভাবে শাসন কার্য চালাতে হবে, মানে পোপের ক্ষমতা চূড়ান্ত করে তোলার চেষ্টা করেন। শেষ পর্যন্ত এই মত প্রচলিত হয় যে রোমান সাম্রাজ্যের যাবতীয় ক্ষমতা এবং শক্তির অধিকারী হলেন রোমান পোপ। তাহলে ব্যাপারটা বোঝো গল্পের মতো, তৃতীয় হেনরি ছেলেকে বুঝিয়ে গেছে, কিন্তু গ্রেগরি সেটা মানছে না। গ্রেগরি বলছে আমরাই বলে দেব। তিনি নিজের মতো করে মন্ত্রী পরিষদ গঠন করলেন, তিনি নিজের মতন করে একটা নির্দেশনামা জারি করলেন এবং পুরো রোমান সাম্রাজ্যের মধ্যে এটা ছড়িয়ে গেল যে পোপই হচ্ছে সবার উপরে, সম্রাট হচ্ছে কেবলমাত্র একজন নিচের কর্মচারী। ফলে পোপ এবং সম্রাটের বিরোধ তীব্রতর হয়। ঠিক আছে, এরপর একটা চেষ্টা করা হয় সম্রাট এবং পোপের যাতে ঝামেলা টামেলা কম করা যায়। 1075 আমরা দেখেছিলাম, 1075 পোপের নির্দেশনামা এসেছিল। 1122 খ্রিস্টাব্দে ওয়ার্ম শহরের কাছে সম্রাট পঞ্চম হেনরির সঙ্গে, চতুর্থের পরে পঞ্চম আসছে, পোপ দ্বিতীয় ক্যালিস্টাস, দেখো দ্বিতীয় ক্যালিস্টাস এসছে মানে তার মানে পোপের যে ফ্যামিলি অনুযায়ী গ্রেগরি গ্রেগরি হচ্ছিল সেটা চেঞ্জ হয়ে অন্য একটা ফ্যামিলি এসছে। তাহলে সেই অনুযায়ী হয়েছে দ্বিতীয় ক্যালিস্টাসের একটি ধর্ম মীমাংসা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিটার নাম কি দেখো, এই চুক্তিটার নাম হচ্ছে কনকর্ড্যাট অফ ওয়ার্মস। কনকর্ড্যাট অফ ওয়ার্মস এই চুক্তি অনুসারে বিশপদের অভিষিক্ত করার ক্ষেত্রে পোপ এবং সম্রাটের ভিন্ন ভিন্ন অধিকার স্বীকৃতি দেওয়া হয়। অর্থাৎ কোনো বিশপ, কোনো একটা পার্টিকুলার চার্চে কোনো একজন বিশপকে রাখা হবে, সেক্ষেত্রে পোপের ক্ষমতা কি কি থাকবে আর সম্রাটের ক্ষমতা কি কি থাকবে সেগুলো নিয়ে একটা ডিসকাশন করা হয় ঠিকঠাক। ওকে, দ্বাদশ শতাব্দীতে রোমান সম্রাট ফেব্রিক বারবারোসা, এবার পরবর্তী যখন সম্রাট আসছেন তিনি বলছেন পুনরায় সম্রাট এবং পোপের মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করে। ঠিক আছে, একটা ম্যানেজ করার চেষ্টা করা হলো, সেই জায়গা ম্যানেজ করতে পারলো না, আবার ডিফিকাল্ট। বারবারোসা পোপের বিরুদ্ধে ডাইরেক্টলি পদক্ষেপ গ্রহণ করছে। ঠিক আছে, বেসাকসন এবং রং ক্যাগলিয়াতে দুটি সম্মেলনের আয়োজন করেন। ঠিক আছে, এবং এই যে সম্মেলনের আয়োজন করে বেসিক্যালি পোপের ডাইরেক্ট এগেনস্টে বলতে শুরু করে এবং পোপ তৃতীয় আলেকজান্ডারও বারবারোসাকে সমাজচ্যুত বলে ঘোষণা করেন। অর্থাৎ মানে একদিকে পোপের নামে নিন্দা করে যাচ্ছে, একদিকে সম্রাটের নামে নিন্দা করে যাচ্ছে। বাট এই জিনিসটা কি হবে, একটা দেশের ভেতরে অনেক রকম সমস্যার সৃষ্টি করবে। এই যে সমস্যার সৃষ্টি করছে, এই সমস্যাটা গিয়ে দেখা যাবে যখন বাইরে থেকে কোনো দেশ ওই দেশকে অ্যাটাক করতে যাবে তখন কিন্তু বারবারোসা একা হয়ে যাবে। এই অবস্থায় যখন লাম্বার্ডি আক্রমণে বিপর্যস্ত হয় বারবারোসা, তখন কিন্তু পোপের কাছে ক্ষমা প্রার্থী হয়, কারণ পোপের কাছে ক্ষমতাটা আছে ধর্মের নাম করে কিন্তু মানুষকে সে উস্কে দিতে পারে। অর্থাৎ সাধারণ মানুষ তখন আর সম্রাটকে সাপোর্ট করবে না, বা সেনাবাহিনীও কিন্তু সম্রাটকে সাপোর্ট করবে না। ওকে, চলে যাই পশ্চিম ইউরোপের সামন্ততান্ত্রিক সংকট এবং ভূমিদাস প্রথার বিলোপ। এইটা কি জিনিস, একটা টাইম ছিল যে পুরো ব্যাপারটাই সামন্ততান্ত্রিক প্রথার উপর ডিপেন্ডেন্ট ছিল এবং সামন্ততান্ত্রিক প্রথার মেইন ভিত্তি ছিল হচ্ছে এই ভূমিদাস। ভূমিদাসদের কোনো রকম কোনো স্যালারি দেওয়া হতো না, কোনো রকম কোনো বেতন দেওয়া হতো না, তাদের শুধুমাত্র খেতে দেওয়া হতো। ঠিক আছে, তো দেখো পশ্চিম ইউরোপ এবং পূর্ব ইউরোপ যদি দেখি, এটা ধরো পশ্চিম ইউরোপ, ওয়েস্ট দিয়ে লিখলাম পশ্চিম ইউরোপ, এটা হচ্ছে পূর্ব ইউরোপ, ইস্ট বা পূর্ব দিকের ইউরোপ। এই ইউরোপের এই পাশ থেকে দেখা যায় হচ্ছে সব ইসলামিক রাষ্ট্রগুলো ওই জায়গাটাকে, তুর্কি যে জায়গাটা, সেই জায়গাটাকে কন্ট্রোল করার চেষ্টা করতে শুরু করে এবং এই জায়গা থেকে হচ্ছে খ্রিস্টানরা ওই জায়গাটাকে কন্ট্রোল করতে শুরু করে। একটা সাংঘাতিক লেভেলের যুদ্ধ হয়, কিন্তু এই যুদ্ধে আলটিমেটলি খ্রিস্টান ধর্মাবলম্বীরা হেরে যায় এবং এই জায়গার কন্ট্রোল চলে যায়, এই পাশের কন্ট্রোল চলে যায় হচ্ছে ইসলামিক রাষ্ট্রগুলোর কাছে। এবার পূর্ব ইউরোপে যারা আছে তারা ভয় পায় যে তাদের ধর্মীয় সংস্কৃতি সবকিছু নষ্ট হয়ে যেতে পারে। তখন ওরা বলে কি, তখন সব জিনিসপত্র নিয়ে, সব ধর্মীয় সংস্কৃতি সবকিছু যা যা ছিল, বই টই সবকিছু নিয়ে ওরা চলে আসে পূর্ব দিকের পার্টে। এবার পূর্ব দিকের পার্টে বিভিন্ন রকম আবিষ্কার হতে শুরু করে, পশ্চিম দিকের পার্টে বিভিন্ন রকম আবিষ্কার হতে শুরু করে এবং আবিষ্কারের মাধ্যমে ধীরে ধীরে কলকারখানা গড়ে উঠবে। কলকারখানা গড়ে উঠবে মানেই, কলকারখানা গড়ে ওঠার সাথে সাথে আমরা কি বুঝতে পারবো, কলকারখানা গড়ে ওঠার সাথে সাথেই গড়ে উঠবে পুঁজিবাদী। বর্তমানে আমরা বলি না ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এরা হচ্ছে সেই পুঁজিবাদীদের কথা বলা হচ্ছে, যারা হচ্ছে বিজনেস আর প্রফিট বোঝে। ওকে, তো পশ্চিম ইউরোপে এরা ট্রান্সফার হতে শুরু করে। তো পশ্চিম ইউরোপে ধীরে ধীরে যার জন্য সামন্ততান্ত্রিক প্রথা শেষ হয়ে যেতে শুরু করে বা সামন্ততান্ত্রিক প্রথা বিলোপ পেতে শুরু করে। ওকে, তো সামন্ততন্ত্রের স্ট্রাকচারটা কিরকম ছিল, এরকম পিরামিডের মতন স্ট্রাকচার ছিল। ঠিক আছে, যার পিরামিড
দেখো উপর থেকে ধীরে ধীরে নিচের দিকে বড় হচ্ছে, একদম উপরে থাকতে হচ্ছে রাজা, তার নিচে থাকতে হচ্ছে তার বেশ কিছু সামন্ত, তার জন্য একটু বড় হলো, নিচে থাকবে বেশ কিছু সামন্ত, এবং সামন্ত নিচে থাকবে বেশ কিছু প্রজা। এইভাবে এই স্ট্রাকচারটা বানানো হতো, অর্থাৎ একদম নিচের স্টেজে রয়েছে প্রজা। কারণ সংখ্যা অনুযায়ীও যদি আমরা দেখি, রাজা একজনই, সামন্ত তার আন্ডারে বেশ কয়েকজন, সামন্ত থেকেও প্রজার সংখ্যা আরো অনেক বেশি। ঠিক আছে, সামন্ত প্রভুরা বিভিন্ন নামে ডাকাতো, দেখো ডিউক, ঘটেবেরান, নাইট প্রমুখ। ঠিক আছে, আর এই সামন্ততান্ত্রিক প্রথা বিলুপ্তির পিছনে একটা সব থেকে বড় ভূমিকা হচ্ছে ভূমিদাস প্রথার বিলোপ। তার একটা কারণ হচ্ছে কেউ ভূমিদাস হয়ে থাকতে চাইতো না, কিন্তু এদের অধিকার ছিল না, এরা পালিয়ে যাওয়ার চেষ্টা করতো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এদেরকে মানে একটা টাইমে যখন দুর্ভিক্ষ হয় তখন কিন্তু এই নাইটরা আর বাঁচাতে আসে না, তো এই দুর্ভিক্ষের সময় প্রচুর লোক মারা যায়। ঠিক আছে, এই যে দুর্ভিক্ষে মারা যাচ্ছে এটাকে বলা হচ্ছে ব্ল্যাক ডেথ। ব্ল্যাক ডেথ, প্লেগ প্রভৃতি মহামারীতে প্রচুর লোক মারা যায়, যার কারণে এই ভূমিদাস রা কিন্তু মারা যেতে থাকে এবং সামন্ততান্ত্রিক প্রথার উপর তার এফেক্ট পড়ে। সেকেন্ড এবং থার্ড হচ্ছে কৃষিক্ষেত্রে নতুন পদ্ধতির উদ্ভব। যত নতুন পদ্ধতি আসবে তত ভূমিদাসের সংখ্যা কম হলে পরেও আমরা আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ চালিয়ে নিয়ে যাব। তো যখন আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ চালিয়ে নিয়ে যাবো তখন রাজা ভাববে যে মাঝখানে একটা সামন্ত রাখার আমার প্রয়োজনই বাকি আছে, যখন এত কম লোকজনই চাষবাস করছে। তার সাথে সাথে কি অর্থকরী বিভিন্ন ফসল উৎপাদন হওয়া শুরু করলো, মানে শুধুমাত্র খাদ্যশস্য উৎপাদন নয়, বিভিন্ন রকম বিকল্প আয়ের পদ্ধতি মানুষ খুঁজতে শুরু করলো। এই বিকল্প আয়ের পদ্ধতি খুঁজতে খুঁজতেই হবে হচ্ছে কৃষি সম্প্রসারণ। মানে কোনো একটা জায়গায় ধান প্রচুর চাষ হয় কিন্তু এত ধান খায় না কেউ, বা ভাত খায় না কেউ, সেই জায়গার চাল নিয়ে অন্য জায়গায় ট্রান্সফার করছে। ওই জায়গায় হয়তো ফল ভালো হয়, সেখানে সব লোক খেয়ে শেষ করতে পারে না, ওখান থেকে হয়তো ফল আনা হয়। এর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হবে হচ্ছে একটা নতুন সম্প্রদায়, যেটা হচ্ছে ব্যবসায়ী সম্প্রদায়। অর্থাৎ ব্যবসায়ী, বা যাদেরকে আমরা বলছি কি বুর্জোয়া, যাদেরকে আমরা বলছি বুর্জোয়া শ্রেণী, এই বুর্জোয়া শ্রেণীর আবির্ভাব হয়। আর কি, যদিও আমরা ব্ল্যাক ডেথ দেখছি, তারপর দেখছি আমরা যে বিভিন্ন রকম ভাবে ভূমিদাসের সংখ্যা কমে যাচ্ছে বা প্রজাদের সংখ্যা কমে যাচ্ছে, কিন্তু তারপরে তখন ধীরে ধীরে বিভিন্ন রকম আবিষ্কার হতে শুরু করে, খাদ্যশস্যের উৎপাদন ঠিকঠাক হতে শুরু করে, মানুষের খাবারের অভাব কমতে শুরু করে, তখন কিন্তু জনসংখ্যাও বাড়তে থাকে। এবার জনসংখ্যা যখন বাড়বে, শুধু খাদ্যশস্য নয়, তার সাথে সাথে অন্যান্য যেসব নিত্য ব্যবহার্য পণ্য সেগুলোরও চাহিদা বৃদ্ধি পাবে। এই জিনিসগুলোর চাহিদা বাড়ার ফলে কি হচ্ছে, ধীরে ধীরে মানুষ এক তো আবিষ্কার করছে বহুত নতুন নতুন জিনিস, তখনকার ইউরোপে বিভিন্ন নতুন নতুন জিনিস আবিষ্কার করছে, কৃষিক্ষেত্রে অনেক তাড়াতাড়ি সুন্দরভাবে কৃষিকাজ করতে পারছে, এবং এই যে একটা জায়গায় একটা জিনিস বেশি হয়ে যাচ্ছে সেই জিনিসটা নিয়ে গিয়ে অন্য জায়গায় বিক্রি করছে, এবং তার থেকে সৃষ্টি হচ্ছে এক বুর্জোয়া বা ব্যবসায়ী শ্রেণীর। তাহলে বুর্জোয়া টার্মটা আমরা জানলাম, পুঁজিবাদী টার্মটা আমরা জানলাম, আর সামন্ত প্রথা এই টার্মটাও আমরা জানলাম। তো সামন্ত প্রথা থেকে ধীরে ধীরে পুঁজিপতিদের মধ্যে ট্রান্সফার হবে আধুনিক ইউরোপের ইতিহাসে। ওকে, তো আমাদের ফার্স্ট ক্লাস, ছোট ক্লাস ছিল, এই পর্যন্তই ছিল। তারপরের ক্লাসে আমরা দেখব নবজাগরণ ও মানবতাবাদ, এবং তার সাথে সাথে দেখব যে মানুষ কিভাবে যুক্তিবাদে উপনীত হচ্ছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে মনে হচ্ছে এই যে রাজা সমস্ত ক্ষমতা দখল করে বসে আছে, একে কিন্তু সমস্ত ক্ষমতা দিয়ে রাখা যাবে না, এবং সেই জায়গা থেকেই তৈরি হবে ফরাসি বিপ্লব, বা বাদবাকি যত আমরা ইউরোপের রেভলিউশন বা বিপ্লব দেখতে পাবো। তো নেক্সট ক্লাসে আমরা নবজাগরণ থেকে স্টার্ট করে মানবতাবাদ পড়ব, যুক্তিবাদ পড়ব, এবং তারপরে আমরা স্টার্ট করব হচ্ছে ফরাসি বিপ্লব। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আনটিল নেক্সট টাইম, টাটা, বাই বাই।